ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৩০ জন প্রার্থী। আজ প্রতীক বরাদ্দ। বর্ষা মৌসুমের আগে ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতিয়া পদ্মা পাড়ের ঘাট। এক সপ্তাহের ভাঙনে নদীগর্ভে বিলীন ফেরিঘাটের ৩০০ মিটার এলাকা। চুয়াডাঙ্গার মেহেরপুরে তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে, লোকসানের আশঙ্কা চাষিদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে ১৩০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই সংখ্যা জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, চেয়ারম্যান পদে ৭৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ প্রার্থী। আজ তৃতীয় ধাপের চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা জোরে সোরে চলছে। গতকাল মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নিজের প্রতীক আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। অন্যদিকে মিরপুর জিয়া রোড এলাকায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম। এছাড়াও জেলার বাকি উপজেলাগুলো ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছে চট্টগ্রামের ৪ উপজেলার ৮ চেয়ারম্যান প্রার্থী ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তা শহীদুল আলম প্রামাণিক জানান, গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। মোট ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছে। এর মধ্যে ৮ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে আজ। গাজীপুরের শ্রীপুরে রেল সেতু পার হওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে ছিটকে পড়ে ২ বৃদ্ধ নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শেতাফুর রহমান। গতকাল উপজেলার কাউরাইদ রেলওয়ে স্টেশনের অদূরে সুতিয়া নদীর ওপর রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২ জন প্রবীণ গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজার থেকে রেল সেতু পার হয়ে কাউরাইদ বাজারে আসছিলেন। এ সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলে আসলে তাদের ২ জনকে চলন্ত ট্রেন ধাক্কা দিলে ক্ষতবিক্ষত হয়ে নিচে পড়ে যায়। একজনের মাথা ক্ষতবিক্ষত হয়ে মারা গেছে, অপরজন রক্তক্ষরণ হয়ে মারা গেছে। বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে গোয়ালন্দ উপজেলার দৌলতিয়া পদ্মা পাড়ের ঘাট। এক সপ্তাহের ভাঙনে ফেরিঘাট এলাকার ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের কয়েকশো পরিবার। প্রতিনিধি শেখ মমিনের পাঠানো তথ্যচিত্রে এস.এম. হামিমের রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতিয়া ফেরিঘাট এলাকায় অসময়ে ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনে ভাঙনের কবলে পড়ে পদ্মায় বিলীন হয়েছে নদীর পাড়ের অনেক অংশ। এর মধ্যে ৬ নম্বর ফেরিঘাট ও পাশের বাহিরচর গ্রাম এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি, দোকানপাট, আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে আতঙ্ক ছড়িয়েছে নদীর পাড়ে বসবাসকারী মানুষের মাঝে। কষ্টকর আছে। ঘোরাঘুরি করে দেখে যায়, কয়েক বস্তা ফেলে আর কোনো কাজ করে না। আমরা এই জায়গা থেকে স্কুলে যাই, এই জায়গাটা ভেঙে যাচ্ছে বলে আমরা স্কুলে যেতে পারছি না। এভাবে আর কতদিন থাকবে? সরকারের কাছে এইটুকু আবেদন যে সরকার যাতে আমাদের নির্দিষ্টভাবে, স্থায়ীভাবে যাতে আমাদের এটা সমাধান করে দেয়। দৌলতিয়া ফেরিঘাট এলাকায় বিভিন্ন পয়েন্টে নদী পার ভাঙনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কর্মকর্তা রয়েছে, স্যারের সাথে কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এখানে এই প্রতিরোধে আমাদের যে জিও ব্যাগের যে প্রকল্প রয়েছে সেখানে কাজ শুরু হবে। প্রতি বছর কয়েক দফায় ভাঙনের কবলে পড়ে দৌলতিয়া ফেরিঘাট এলাকা। দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। এস.এম. হামিম, মাই টিভি।
দর্শক, সংবাদের শুরুতে যেমনটা জানাচ্ছিলাম, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট সামনে রেখে চলছে জোর প্রচারণা। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, নির্বাচন নিয়ে কেমন পরিস্থিতি বিরাজ করছে রংপুরে? জি আমাতুল্লাহ, আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে ষষ্ঠ যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই ধারাবাহিকতায় কিন্তু রংপুরের দ্বিতীয় ধাপের যে দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ধারাবাহিকতা কিন্তু রংপুরের মিঠাপুকুর উপজেলা এবং পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রার্থীরা কিন্তু তাদের প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু যে প্রচারণায় মাঠের সরব দেখা গেলেও কিন্তু ভোটারদের মাঝে যে ভোটের আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে সব মিলে যদি আপনাকে বলি যে রংপুরে যে এই দুটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের একেবারে ভোট নিয়ে কিন্তু অনাগ্রহ, কারণ এই সময়টা কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের দ্বার প্রান্তে আমরা প্রার্থীদের যেতে দেখেছি, কিন্তু ভোটারদের আসলে ভোট কবে সেটিও কিন্তু আসলে ভোটাররা ভুলে গেছে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তবে নির্বাচনী প্রচার প্রচারণা থাকলেও কিন্তু সেটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচনী যে প্রচার পোস্টার সেটিও কিন্তু যে এটি উপজেলা পরিষদের মেইন যে জায়গাটি, সেই জায়গাটিতে রয়েছে, সেখানেও কিন্তু তেমন ভাবে যে প্রচার প্রচারণার পোস্টার সেটিও কিন্তু নাই। একেবারেই যে বলা যায় যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু রংপুরের মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে তেমন কিন্তু ভোটারদের যে উৎসবের আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করি। তবে পীরগঞ্জ উপজেলায় আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্নভাবেই বিভিন্ন লোকালয়, অর্থাৎ যেহেতু 15টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই পীরগঞ্জ উপজেলা পরিষদ, সেখানে কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তবে ভোটাররা যেটি বলছেন যে আসলেই আপনাকে আমাদের একটা কথা জানিয়ে রাখি যে নির্বাচন মাঠে যদিও বা গরমের যে উত্তাপ থাকলেও কিন্তু মাঠে নির্বাচনের যে উত্তাপ সেটি কিন্তু নাই। ভোটাররা কিন্তু তাদের যে কর্মব্যস্ততায় রয়েছে, বিশেষ করে এই সময়টা কিন্তু বড় মৌসুম, ঘরে ধান তোলার যে মৌসুম সেটি কিন্তু চলমান রয়েছে। এই কারণে কিন্তু ভোটাররা এই যে ভোটের যে উৎসবটা সেটি কিন্তু আসলে সেইভাবে কিন্তু গ্রহণ করেনি। এই কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে ভোটের আমেজটা কিন্তু একেবারেই কম। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে ভোটাররা কিন্তু তাদের যে প্রার্থীদের যে সেভাবে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেবে তেমনটা কিন্তু চোখে পড়েনি। এই ছিল আমাতুল রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। এর পরবর্তীতে আপনাকে পরবর্তী যে নির্বাচনী প্রচার প্রচারণার কোনো সংবাদ থাকলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। দিনাজপুরের পার্বতীপুরে মায়ের পিঠে চড়ে কেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিবন্ধী শিক্ষার্থী সুমাইয়া 4.22 পেয়ে উত্তীর্ণ হয়েছে। তাকে নিয়ে মাই টিভিতে সংবাদ প্রচারের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেয়া হয় একটি অত্যাধুনিক হুইলচেয়ার। এতে মাই টিভি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সুমাইয়া ও তার পরিবার। এদিকে প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষার্থী সুমাইয়া। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ 5 এর দিক থেকে সেরা 10 স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এই স্কুল থেকে জিপিএ 5 পেয়েছে 374 জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 82.80%, যা গতবারের চেয়ে এবার পাশের হার 4.51% বেশি। পরীক্ষায় অংশ নেওয়া 1,45,753 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 1,20,087 জন। জিপিএ 5 পেয়েছে 10,823 জন। এবার আমাদের কৃষি। কুষ্টিয়ার কুমারখালীতে রবি মৌসুমে 2023-24 অর্থ বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলি মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এহতেশাম রেজা। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম, উপজেলা কৃষি অফিসার দেবাশিস কুমার দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে চেষ্টা করলেও আশানুরূপ ফল পাচ্ছেন না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা চাষিদের। প্রতিনিধি মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আম ও লিচুর জেলা মেহেরপুর।
রয়েছে হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি সহ গুটিজাতের আমের সুখ্যাতি। তবে মৌসুমের শুরু থেকে দেখা মেলেনি বৃষ্টির। অন্যদিকে তীব্র তাপদাহ ফলে অধিক মাত্রায় ঝরে যাচ্ছে আম ও লিচুর গুটি। বৈরী আবহাওয়ার কারণে এবার ছেদ পড়েছে আম ও লিচুর উৎপাদনে। দ্বিগুণ খরচে পরিচর্যা করলেও তেমন লাভ হচ্ছে না। এবার আম ও লিচুর ফলন নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চাষি ও ব্যবসায়ীদের কপালে। যে তাপদাহ, এই তাপদাহে আসলে এই আম টিকে রাখা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনো জায়গায় আমি আম দেখছি না। মাঠে যত বাগান আছে কোনো বাগানে আম নেই। পানি না হওয়ার কারণে যে আম একেবারেই শুকিয়ে যাচ্ছে, আম শুকানোর কারণে আম ঝরে যাচ্ছে। আম এবার কম। আটি, ল্যাংড়া, বোম্বাই, গোপালভোগ সহ বেশ কিছু জাতের আম চাষ হচ্ছে মেহেরপুরে। অন্যদিকে জেলায় বোম্বাই, মুজাফফরি, চায়না 3 জাতের লিচুর কদর রয়েছে দেশ জুড়ে। প্রকৃতির বৈরী আচরণের শঙ্কায় ব্যবসায়ী ও চাষিরা। 15 বিঘা মতো আম বাগান কিনেছি, যেখানে কোনো আম নেই। আমি আম মুকুল আসার আগেই আম বাগান কিনেছিলাম। তীব্র রোদে সব পড়ে গেছে। অতি তাপদাহের কারণে আমার বাগানের লিচু অনেক ঝরে গেছে এবং ঝরতে আছে। কৃষি বিভাগ বলছে তীব্র তাপদাহের প্রভাব পড়েছে বাগানে। কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ, বলছেন কর্মকর্তারা। অতিরিক্ত তাপমাত্রার কারণে এই যে আম লিচু ঝরে যাচ্ছে। একই আমাদের 30% গাছে কম বিয়ারিং হয়েছে, আবার ঝরে যাচ্ছে। এই জন্য চাষিরা অত্যন্ত চিন্তিত আছে, আমরাও কৃষি বিভাগ চিন্তিত আছি। তা আমরা যেটা মাঠে আছে সেই ফসলটাকে রক্ষা করার জন্য চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলায় চলতি মৌসুমে 2323 হেক্টর জমিতে রয়েছে আমের বাগান ও লিচু বাগান রয়েছে 712 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মেহেরপুরে আম সংগ্রহের নির্ধারিত দিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ব্যবসায়ীদের সাথে সভা করে এ দিন ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদারের সভাপতিত্বে কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সকলের পরামর্শে স্থানীয়ভাবে আম সংগ্রহের দিন কিছুটা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আটি আম সংগ্রহের দিন নির্ধারণ করা হয় 18 মে থেকে, হিমসাগর 30 মে, ল্যাংড়া 12 জুন, আমরুপালি 22 জুন, বাড়িয়াম 4-এর তারিখ নির্ধারণ করা হয় 24 জুন থেকে। গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুরি বেগম ওরফে মুনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী আশিকুর রহমান শেখ। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিয়ের পর থেকে পারিবারিক কলহ নিয়ে স্ত্রী নুরি বেগম ওরফে মুনিয়ার উপর বিভিন্ন সময় নির্যাতন চালাত স্বামী আশিকুর রহমান শেখ। এ নিয়ে রবিবার মুনিয়াকে বেদম মারধর করে এবং এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মুনিয়াকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনায় মৃতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করে পুলিশ। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক না থাকায় মোহাম্মদ হানিফ নামের কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এমন ঘটনা ঘটেছে। মৃত মোহাম্মদ হানিফ হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শহীদুল ইসলাম চৌধুরী ওরফে সৈকতকে হাতিয়া উপজেলার 20 শয্যা ভাষাঞ্চর হাসপাতালে সাময়িকভাবে বদলি করা হয়েছে। এ ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত 8 মে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে পুলিশ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি হোসেন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে 1 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রোববার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম। এ সময় শুনানি শেষে 1 দিনের রিমান্ড দেন গজারিয়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার। নোয়াখালীর সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় তানজিনা আক্তার ঝুমি নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার উপজেলার নোয়াখালী পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সল্লা ঘটাইয়া গ্রামের কালিতারা বাজার সংলগ্ন আলী আজম ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া 0 পয়েন্টে যাত্রী পরিবহন কাউন্টারে সরকারি নির্ধারিত মূল্য তালিকা না থাকায় এক কাউন্টার ব্যবসায়ীকে 3000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার নলছিটির দপদপিয়া 0 পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সমাপ্তি রায়।
মা বাবা যেন সন্তানের কাছে বোঝা না হয় সেই মন মানসিকতা নিয়ে সন্তানদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান 2024-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে ও উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারিকুজ্জামান খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নারায়ণ। অনুষ্ঠানে 31 জন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান করা হয়। রাজবাড়ীর গোয়ালন্দে মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষি কর্মকর্তা খোকনুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদীতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সিলেটের সেরা নার্স ও মিডওয়াইফ সম্মাননা পদক প্রদান করা হয়েছে। রোববার অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকা প্রিয়ার সভাপতিত্বে ও আরিফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আরমান আহমেদ শিপলু। বিশেষ অতিথি ছিলেন নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গোলবদন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে 27 জন নার্সিং শিক্ষক, সিনিয়র নার্স ও মিডওয়াইফকে পুরস্কৃত করা হয়। দিনাজপুরে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও 3 দিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা হিসাবরক্ষণ অফিস কার্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার AHM বোরহানুল ইসলাম সিদ্দিকী। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী 2024 উপলক্ষে নওগাঁয় 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। DAF ও মাজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মাওলা। আলোচনা সভায় জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, SAM সুপার শারমিন সুরাইয়া বক্তব্য রাখেন। নরসিংদীর বেলাবুতে উপজেলা হিসাবরক্ষক অফিসের আয়োজনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বেলাবু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং 3 দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার প্রসন্ন কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কায়সারুল ইসলাম। চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদীতে নির্মিত তৈলার দ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধ, সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে সামাজিক সংগঠন আমরা বাঁশখালীবাসী। বাঁশখালী সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক রাহুল কান্তি দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতুর টোল প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ময়মনসিংহের ভালুকায় সন্ত্রাসী মাদক কারবারি জমি দখলকারীদের বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুরা নারঙ্গি পাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। টাঙ্গাইলের মির্জাপুরে কাটরা গ্রামে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল এবং সিনিয়র সহসভাপতি DA তায়েবের নেতৃত্বে তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছিল। রবিবার DA তায়েবের বাড়িতে ছিল তারকাদের মিলন মেলার আয়োজন।
তীব্র রোদ আর গরম উপেক্ষা করে এলাকার শিশু কিশোর, নবীন প্রবীণ এবং নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারকাদের দেখতে দিনভর ভিড় জমিয়েছিল অনুষ্ঠানে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল শিল্পীদের গান, নাচ, কৌতুক, গল্প সহ নানা স্মৃতিচারণ। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আলী রাজ, দিলারা জামান, রত্না কবির, সুব্রত, নানাসাদ, আলেকজান্ডার বো, শাহানুর, পলি, মুক্তি, আন্না, জ্যাকি আলমগীর, খলনায়ক শিবা, মাহবুবা শাহরিন, সানি রহমান সহ অনেকে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহার করেছেন 130 জন প্রার্থী, আজ প্রতীক বরাদ্দ। বর্ষা মৌসুমের আগে ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা পাড়ের ঘাট। 1 সপ্তাহের ভাঙনে নদী গর্ভে বিলীন ফেরিঘাটের 300 মিটার এলাকা। চুয়াডাঙ্গার মেহেরপুরে তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে, লোকসানের আশঙ্কা চাষিদের। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা, facebook/mytvb বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।